একটু পিছনে পজিশন একটু পিছনে পজিশন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফিরদৌস শামীম, কলকাতা হাইকোর্টের আইনজীবী। ফিরদৌস সাহেব, আজকে যেটা দেখলাম ছবি, আপনাদের ওখানে আইনজীবী হিসেবে আরো একজন জয়েন করেছেন, মানে প্রাক্তন না, বিতাড়িত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি নাকি সওয়াল করতে গেছেন, কি কি করছেন? এ তো আর বলতে পারবো না তিনি কি করছেন বা তিনি কি করবেন। তবে উনি যে সার্কাস করবেন এই নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ ওনার তো ওটা অভ্যাস আছে সার্কাস করার। ফলে উনি এই নাটক সার্কাস এসব করতে অভ্যস্ত। নাটক সার্কাস করবেন। যাই হোক না কেন, দেখুন, যদি আপনি সিরিয়াসলি মামলা করতে চান, নিশ্চিতভাবে সিরিয়াস মামলার আইনজীবীর অভাব নেই, আপনারা প্রত্যেকেই জানেন। এবং তার দলেও যে যথেষ্ট ভালো আইনজীবী রয়েছে, কিন্তু ওনার এখন ফুটেজ এবং সার্কাস প্রয়োজন। উনি ফুটেজ সার্কাসের যখনই প্রয়োজন হয় উনি আদালতকে ব্যবহার করেন, এটা খুব একটা কাঙ্ক্ষিত নয়। নিশ্চিতভাবেই দেখুন, যে কোনো আইনজীবী তিনি প্র্যাকটিস করতে পারেন বা যে কোনো পিটিশনার ইন পার্সন মামলা করতে পারেন। আমি জানি না তিনি ইন পার্সন করছেন নাকি আইনজীবীর ক্যাপাসিটিতে করছেন, তিনিই বলতে পারবেন। তবে ওনার যে এর পূর্ব ইতিহাস বলে সার্কাস এবং নাটক করতে অভ্যস্ত, সেটাই কন্টিনিউ রেখেছেন। ফলে সেই ক্ষেত্রে সেই একই কাজ করছেন বলে আমার মনে হয়। না না, উনি তো ইন পার্সন না, কারণ উনি তো কালো পোশাক পরে ঢুকেছেন, আইনজীবী সেজেই ঢুকেছেন, মানে আইনজীবী হিসেবেই সওয়াল করবেন যা বুঝছি। ওয়েলকাম, আইনজীবী হিসেবে এই পেশায় ওয়েলকাম। ওনাকে আশা করবো ওনার বিরুদ্ধে যা 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 মামলা আছে বা ওনার দলের অন্যান্য নেতা নেত্রীদের বিরুদ্ধে যা যা মামলা আছে, সব মামলাতেই সবাই এত ভালো আইনজীবী থাকছে, অন্য আইনজীবী রেখে কি করবে? ওই আইনজীবীকে ব্রিফ করলেই তো পারে। ফলে আশা করবো ভবিষ্যতে ওনাদের দলের যত মামলা টামলা আছে ও ও ওই লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ফিজ না দিয়ে ওনাকেই ব্রিফ করে দেবেন এবং উনি মামলা লড়বেন যত মামলা টামলা আছে। এবং আগামী দিনে যারা জেলে যাবেন তাদের প্রত্যেকের মামলা মোটামুটি উনি লড়তে পারেন। সব থেকে এই রিসেন্টলি তো সুজিত বসুর মামলাটাই ওনাকে দিয়ে দিতে পারেন। এত ভালো আইনজীবী থাকতে বেকার অন্যান্যদের কেন দেওয়া? বেস্ট আইনজীবী। কিন্তু এই তো মানে এতে আবার আপনাদের তো আবার পেটে তো আঘাত পড়বে আর একজন আইনজীবী এইভাবে লড়লে অ্যাক্টিভলি। এরকম আইনজীবী আসলে কোনো চিন্তা নেই, কাউন্সিল ব্রিফ বেড়ে যাবে। এরকম আইনজীবী আসলে অলওয়েজ স্বাগত। মানে যে মুখোমুখি ফাইট করতে কি সুবিধা হবে না টাফ হ্যাঁ, হবে? অবশ্যই অবশ্যই। দেখুন, এইরকম আইনজীবী অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। তাতে কি যে কোনো আপনাদের আইনজীবী লড়াইটা অলওয়েজ ওয়েলকাম। সুবিধা হবে? তো আমি বললাম তো ওয়েলকাম, আমি সেই জন্য তো স্বাগতম জানালাম। এবং আমি ওনাদের পরামর্শ দিচ্ছি। দেখুন, উনি তো ওনার পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং উনি এই মুখ্যমন্ত্রী হিসেবে 15 বছর রাজ্য শাসন করেছেন। এরকম একটা স্টলওয়ার্ট মানুষ। আমি আশা করবো সুজিত বসুর মামলাটা বা অন্যান্য যা আগামী দিনে যারা জেলে যাবেন বা যার যে সমস্ত মামলা কন্টিনিউ হচ্ছে সব মামলায় মোটামুটি ওনাকে ব্রিফ করে দেবেন এবং উনি ব্রিফ হলে আশা করি ভালো মামলা লড়বেন এবং সবাই ওনাকে ব্রিফ করবেন। সেটা যদি না করে তাহলে বুঝতে হবে যে তৃণমূলের নেতাদেরই ওনার উপর ভরসা নেই। তাহলে ওনার কিন্তু ভেবে দেখা উচিত তাদেরকে তৃণমূল নেতা হিসেবে তিনি কনসিডার করবেন কি করবেন না। ওনাকে ব্রিফ করছে না, অন্যজনদের ব্রিফ করে দিচ্ছে। আশা করবো তৃণমূলের নেতা নেত্রী যারা এই জেলে রয়েছে বা আগামী দিনে জেলে যাবে বা জেলে গেছিল সেই মামলা কন্টিনিউ করছে, তারা প্রত্যেকেই মমতা ব্যানার্জিকে ব্রিফ করে দেবে। কিন্তু একটা বিষয়, উনি যখন আদালতের কোনো রায় হতো আদালতের ব্যাপারেও প্রশ্ন তুলতেন এবং তুলে বলতেন আমরা মানুষের মানে জনতার আদালতে বুঝে নেব। তো জনতার আজকেও আদালতে হেরে গিয়ে এখন সেই এই আদালতে আবার উনি আসছেন। আপনি ভুলে, আপনি হয়তো সম্ভবত ঠিকই বলেছেন এবং আপনি হয়তো আর একটা জিনিস মেনশন করতে ভুলে গেলেন, সেটা হচ্ছে উনি কিন্তু বিধানসভার অভ্যন্তরে একবার বলেছিলেন বিচার কেনা যায়। সেটা নিয়ে কিন্তু হাইকোর্টে কন্টেম্প্ট হয়েছিল এবং সেই কন্টেম্প্ট অর্ডারে ওনাকে কিন্তু কর্ষণ করা হয়েছিল। ফলে উনি কিন্তু বিচারকে যখন যেমন ভাবে পারেন উনি ইউজ করেন বিচার ব্যবস্থাকে এবং ওই বিচার কেনা যায় বা বিচার এই মানে কেনা মানে বিক্রয়যোগ্য, এটা কিন্তু উনিই প্রথম বলেছিলেন এবং সেটা বিধানসভার অভ্যন্তরে। এটা অত্যন্ত মানে দুঃখজনক, কিন্তু রাজ্যের একজন মুখ্যমন্ত্রী হিসেবে সেই সময় বলেছিলেন। এখন তিনি প্রাক্তন বা বিতাড়িত যেভাবেই বলেন না কেন সেটা বলেছিলেন। আসলে এই ধরনের মানুষ কি বলুন তো, নিজের স্বার্থে কখনো বিচার ব্যবস্থাকে কখনো আদালতকে শুধু লে ফটোর জন্য ব্যবহার করেন, কখনো যখন দেখেন যে পলিটিক্সে বাজার খারাপ তখন এই অন্য একটা সিন ক্রিয়েট করতে হবে, তাহলে
আবার বাজার তৈরি হওয়ার সম্ভাবনা আছে, অন্যরকম ফটো তৈরি হবে। লে ফটো মার্কা কাজ তো উনি অনেক দিন ধরেই কন্টিনিউ করছেন, ফলে ওনার এই নাটক সার্কাসের অভ্যাস উনি কন্টিনিউ করছেন। যখন মানে এখন উনি চলে আসছেন ভোট পরবর্তী হিংসা নিয়ে নাকি সওয়াল করবেন, 21-এর ভোটে পরে যে হিংসা হয়েছে তখন ওনাকে ভোট বলা বলে পরবর্তী হিংসাতে ওনার বলার কোনো নৈতিক অধিকারই নেই। আপনার মনে থাকবে 2018 সালের পঞ্চায়েত ভোট, 2021 সালের বিধানসভা ভোট, 2023 সালের পঞ্চায়েত ভোট। আমি নিজে সাক্ষী, কত মামলা করতে হয়েছে। একই মামলা দিনে 3 বার মেনশন করে হাইকোর্ট অর্ডার দেওয়ার পরেও ঘিরে ধরে তৃণমূলের গুন্ডারা বোম মেরে 4টে লাশ ফেলিয়েছে। আপনার মনে থাকবে ভাঙড়ে হাইকোর্ট অর্ডার দিয়েছে, সেই সময় বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দিয়েছিল 82 জনকে নিয়ে গিয়ে পুলিশকে নির্দেশ দিয়েছিল তোমরা নমিনেশন করাবে। তাদের ঘিরে ধরে পুলিশ মাঝ রাস্তা থেকে পালিয়ে গেছিল, তাদের ঘিরে ধরে বোম মেরেছিল এই তৃণমূলের গুন্ডারা। সেই দিন মনে ছিল না পোস্টপল ভায়োলেন্স? আমি তো বলবো যে এবারে সব মানে একেবারে ভায়োলেন্সহীন নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে যা দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেটা একেবারেই তৃণমূলের জন্য আশীর্বাদ। তৃণমূল যা অত্যাচার করেছে গত 15 বছরে অভাবনীয়। এবং তৃণমূল কংগ্রেস আমি মনে করি একটিও সন্ত্রাস হওয়া উচিত নয়, একজনের উপর আক্রমণ হওয়া উচিত নয়। কিন্তু তৃণমূল যে পরিমাণ অত্যাচার করেছে, যে পরিমাণ মানুষের ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছিল, সেই ক্ষোভ বিক্ষোভটা প্রশমিত হয়েছে, অনেকটা প্রশমিত করেছেন বিভিন্ন যারা বর্তমানে শাসক ক্ষমতায় এসছেন বা বিভিন্ন অন্যান্য দায়িত্বশীল নেতা নেত্রীরা যারা এই ধরনের বক্তব্য রেখেছেন। আরে তাদেরই তো অনেক আক্রান্ত হয়ে গেছেন যা দেখলাম। একদমই দেখুন, আমি মনে করি যে এই যে পোস্ট মানে প্রি পোল ভায়োলেন্স এবারে হয়নি, পোলিং ডে ভায়োলেন্স হয়নি, পোস্ট পোল যাই একটা ঘটনা ঘটেছে সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কিন্তু কোনোভাবেই উস্কানি দেওয়া হয়নি। উল্টে তৃণমূলের আমলে কি হতো, তৃণমূলের নেতা নেত্রীরা রীতিমতো উস্কানি দিয়ে এই ধরনের আচরণ করতো এবং আক্রমণ করতো। আপনাদের মনে থাকবে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস। আর এবারের বিধানসভা নির্বাচনে সেই বোম বাঁধা সহস্রকেই বলছে আমার ডান হাত। মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র নতুন করে মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের আর জানার কোনো প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটা ক্লোজ চ্যাপ্টার পশ্চিমবঙ্গে। এই জন্য যেহেতু ক্লোজ চ্যাপ্টার, তাই উনি চ্যাপ্টারটাকে নতুন করে ওপেন করতে চাইছেন বলে নতুন সিনারিও তৈরি করছেন, নতুন মানে ছবি তৈরি করার চেষ্টা করছেন। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক দেখছেন মমতা ব্যানার্জি আজকে কলকাতা হাইকোর্টে গেছেন, সেখানে গিয়ে সওয়াল করছেন। আমি শুনলাম উনি ঢোকার পরে ওখানে নাকি একটা আওয়াজ উঠেছিল যে নাটক করবেন না, এখানে একটা আওয়াজ উঠেছিল। কোনো এক আইনজীবী তিনি প্রকাশ্যে বলে দিয়েছেন এখানে নাটক করবেন না, বেশি নাটক করতে আসবেন না। পরিবেশ আর সেটা নেই, যা খুশি করব। উনি চলে গেছেন কালো পোশাক পরে আইনজীবী হিসেবে লড়বেন। ওনার নাকি বার অ্যাসোসিয়েশনের ওনার সব মেম্বারশিপ আছে বলেওছেন আগে, তো চলে গেছেন। কি করবেন গিয়ে? ওই খানিকটা হুজ্জুতি করার চেষ্টা আর কি, যেমন করে থাকেন। ভোট পরবর্তী হিংসা নিয়ে নাকি উনি মানে সওয়াল করতে গেছেন। শীর্ষান্ন ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জির ছেলে, উনি একটা মামলা করেছেন, উনি সেখানে সওয়াল করবেন, জনস্বার্থ মামলা। যদিও রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে ঠিক আছে হিংসা হচ্ছে, তার আগে যে হিংসা হয়েছিল তার সঙ্গে যুক্ত করে মামলাকে ওই বেঞ্চে পাঠিয়ে দেওয়া হোক। আগে ভোট পরবর্তী যে হিংসাটা হয়েছিল 21-এ, সেখানে মামলা হয়েছিল, তো এটাও তো ভোট পরবর্তী হিংসা, ওকে যাও ওর সঙ্গে যুক্ত করে পাঠিয়ে দাও, রাজ্যের তরফ থেকে বলা হয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোর্ট কী করে। প্রশ্ন হচ্ছে যে আপনি গেছেন কি করতে ওখানে? ভোট পরবর্তী হিংসা যেটা বলছেন, হিংসা তো কোথায় হিংসা? আর 21-এ কী হয়েছিল? আর পরিবর্তন না হলে কি হতো? আপনি আপনার ভাইপো যে উস্কানিগুলো দিয়েছিলেন তার বিচার কি হবে? আপনার ভাইপো তো আমাদের আরামবাগে এসে বিরাট হুমকি দিয়ে গেছিলেন। আরামবাগে, অন্য জায়গাতেও গিয়ে হুমকি দিয়েছেন, আমার আরামবাগেরটা বেশি মনে পড়ছে। আরামবাগে এসে কি বলেছিলেন দর্শক মনে আছে তো? একটু শুনুন। আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে
কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এই কথা বলেছিলেন আরামবাগে, আরও অন্যত্র বলেছেন ডিজে বাজাবো, অমিত শাহকে পর্যন্ত হুঁশিয়ারি, দম থাকলে থাকবেন, 4 তারিখে 12টার পর দেখে নেব। তো ইনি তো হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন বা উস্কানি। আর যে ঘটনা ঘটেছে সেখানে তো দেখছি যে বিজেপির লোকেরা আক্রান্ত হয়ে গেছেন। এমনকি শুভেন্দু অধিকারীর পিএ, আমার খুবই ভালো বন্ধু ছিল চন্দ্রনাথ রথ, তাকে পর্যন্ত খুন করা হয়েছে। মানে পাল্টে গিয়েও আক্রান্ত বিজেপি। এই যে উস্কানি এসব দেওয়া, তার জেরে ঘটনা ঘটেছে। আর কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়তো ঘটবে। দেখুন 21-এ যা ঘটনা ঘটিয়েছে, আমি তো বলবো যদি সত্যিই প্রতিশোধ হতো, বদলা হতো, একটা কেউ থাকতে পারতেন না। এখনও থাকতে পারেননি তৃণমূল কংগ্রেসের নেতারা, শুনছি অনেকেই, তারা এমনি পালিয়ে গেছেন। তাদেরকে মেরে মানে ঘরছাড়া করা হয়নি, তারা এমনি ভয়ে পালিয়ে গেছেন। আসলে তারা তো ভালো করে বোঝেন না তারা কি করেছেন। তারা এত অত্যাচার করেছেন, তারা বুঝতে পেরেছে যে পরিবর্তন হলে কিন্তু মুশকিল আছে। তারা নিজেরাই চলে গেছেন। এরকম অনেকে চলে গেছেন, আমি শুনছি অনেকে ঘরছাড়া, কিন্তু নিজেদের উদ্যোগে। যদি পাল্টা বদলা হতো, ঘর ছাড়া তো কী হয়েছে, ঘরটা লুট করে নেবো, ভেঙে দেবো, সেটা তো হয়নি। সেটা হয়েছে কি? কোথায় হিংসা? আপনি কোন লজ্জাতে গেছেন ভোট পরবর্তী হিংসা নিয়ে সওয়াল করতে? আপনার লজ্জা করে না? আপনি নিজে কত হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন, হাতা খুন্তি নিয়ে মা বোনেরা বেরিয়ে পড়বে, এ করবে, তারপর সব নজর রাখছি, সরকারি অফিসারদেরকে পর্যন্ত হুমকি হুঁশিয়ারি, সব চেনা, সব নোট করছি, লিখে রাখছি না, কী যা বলেছিলেন না? যেখান থেকে এসছেন টেনে আনবো, আপনার ভাইবো বলেছিলেন টেনে আনবো, খুঁজে আনবো, দেখে নেব। সবসময় তো আপনারাই দেখে নেওয়ার হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, সবসময় দেখে নেওয়ার হুমকি হুঁশিয়ারি দিয়েছেন। আজকে বাংলা যখন শান্ত, এই 4 তারিখের রেজাল্টের পরে আজকে হয়ে গেল 14 তারিখ, 10টা দিন চলে গেল, সে অর্থে কিছু নেই। কি সুন্দর মুক্তির স্বাদ এই বাংলাতে, কোনো অশান্তি নেই। আর আপনি ভোট পরবর্তী হিংসার নামে মামলা করতে ছুটেছেন। শামীম সাহেব ঠিকই বলছেন, আসলে এটা হচ্ছে ফুটেজ খাওয়া, কেউ আর দেখাচ্ছে না ছবি। আগে তো সারাক্ষণ মিডিয়া ঘুরতো, দেখাতো, এখন থেকে ছবি দেখাচ্ছে না তো। আর মানুষও, ওনার দলের লোকেরা ওনাকে প্রশ্ন তুলছেন যে দিদি কোথায়, আপনার কথা শুনে আমরা এত কিছু করলাম, আপনাকে পাচ্ছি না, সেই জন্য দেখাচ্ছেন, দেখো আমি কোর্টে লড়ছি। ওই তো ওনার কোর্টের লড়াই, সুপ্রিম কোর্টে গিয়ে লড়তে গেছিলেন, শিং ভেঙে চলে এসেছিলেন, দাঁত ভেঙে মুখ থুবড়ে পড়ে চলে এসেছিলেন, করতে পেরেছেন। আজও কত লোকের নাম বাদ হয়ে রয়েছে ওই এসআইআরে, শুধুমাত্র এই মমতা ব্যানার্জির জন্য। আজও লক্ষ নাম যারা বলছেন যে আমরা বৈধ ভোটার, তাদের নাম কেন বাদ হয়েছে? যদি এসআইআরটা ঠিক করে করতে দিতেন, তামিলনাড়ুতে যেরকম এসআইআর হয়ে গেছিলো, বিজেপি শাসিত রাজ্যটা, তার সাথে তখনকার সরকার কোঅপারেট করেছিল, কোনো সমস্যা হয়নি, এরকম নাম বাদ যায়নি। হ্যাঁ, আমিও বিশ্বাস করি অনেক বৈধ ভোটারের নাম বাদ গেছে, কিন্তু কার জন্য? ইনার জন্য। সুপ্রিম কোর্টে লড়তে গেছেন, অহেতুক এটাকে আটকানোর চেষ্টা করেছেন, ট্রাইব্যুনাল এনেছেন। এখন ট্রাইব্যুনালে তো শুনছি অনেক যারা কাজ করছিলেন তারা অনেক সব কাজ এখন ছেড়ে দিচ্ছেন। ফলে এর নিষ্পত্তি কোথায় হবে, কবে হবে, সেই সব নিয়ে আওয়াজ কই। আপনাকে নাম তুলে দেবেন বলেছিলেন, তুলুন নাম তুলতে তার সরকারে আসতে হয় না। সরকার এলি আপনি নাম কী করে তুলতেন? সরকার তো কমিশনে কাজ করতে পারে না। তো এবার তুলুন না, আপনারা তো আছেন বিরোধী, তুলুন নাম। কতদিন লাগবে তুলতে? দেখি কত ক্ষমতা নাম তুলে দেওয়ার। পুরো রাজ্যটার সর্বনাশ করে দিয়ে, রাজ্যের মানুষের সর্বনাশ করে দিয়ে, এখন মানুষ যখন মুক্তির স্বাদ পেয়েছেন, একটা ভালোভাবে বাঁচার চেষ্টা করছেন, সেখানে আপনি আবার ভোট পরবর্তী হিংসা নিয়ে সওয়াল করতে গেছেন কালো পোশাক পরে। মুখে কালি, সব জায়গায় কালি, উনি আবার কালো পোশাক পরে উনি গেছেন সওয়াল করতে। লজ্জা থাকা উচিত। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।